আমরা যে আগের দিন লিকুইডের এক্সপেনশন আলোচনা করেছিলাম তাতে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যখন পাত্রের প্রসারণ বা এক্সপেনশন অফ দ্য ভেসেল কনসিডার করব, তখন আমরা রিয়েল এক্সপেনশন বা প্রকৃত প্রসারণ পাবো। আর যখন পাত্রের প্রসারণ অগ্রাহ্য করব, তখন কিন্তু আমরা আপাত প্রসারণ পাবো। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ। আমরা আজকে প্রশ্ন করা হতে পারে আলোচনা করব, সেটা হচ্ছে এক্সপেনশন অফ গ্যাসেস। এক্সপ্যানশন অফ গ্যাসেস আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি। গ্যাসের বেলায় এক্সপ্যানশনের ক্ষেত্রে কেবলমাত্র ভলিউম এক্সপ্যানশন ঘটে না, তার সঙ্গে প্রেশার এক্সপ্যানশনও ঘটে। সেটা আমরা গ্যাসের সূত্রাবলী বা প্রপার্টিজ অফ গ্যাসেস যেখানে পড়েছি সেখানে দেখেছি, একটা চার্লস ল আর একটা প্রেশার ল, এবং সেখানে একটা রিলেশন পেয়েছিলাম। অর্থাৎ এখানে আমি এক্সপ্যানশন অফ গ্যাসেস বলে লিখি, সেখানে রিলেশন যেটা পেয়েছিলাম চার্লস ল থেকে, ভিটি ইকুয়াল টু v0 1 প্লাস টি বাই 273, আর প্রেশার ল এটা হচ্ছে ছিল চার্লস ল, আর প্রেশার ল ছিল পিটি ইকুয়াল টু p0 1 প্লাস টি বাই 273। এটা ছিল প্রেশার ল, এটা অলরেডি আমরা পড়ে এসেছি। তাহলে আবার আলাদা করে এক্সপেনশন অফ গ্যাসেস পড়বার দরকার কি না? একটা জিনিস দেখো, আমরা এক্ষেত্রে আমাদের যে কঠিন পদার্থের প্রসারণ বা তরল পদার্থের প্রসারণ, এই যে প্রসারণগুলো পড়ে এসছি আগের দিনগুলোয়, তাইতে একটা রিলেশন আমরা পেয়েছিলাম। যেমন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের বেলায় L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, এরকম একটা রিলেশন এসেছিল আমাদের। বা ক্ষেত্রফলের বেলায় S2 ইকুয়াল টু S1 1 প্লাস বিটা টি, অর্থাৎ আলফা বিটা এগুলো হচ্ছে গুণাঙ্ক, এবং L2টা হচ্ছে ফাইনাল লেন্থ, L1টা হচ্ছে ইনিশিয়াল লেন্থ প্রাথমিক দৈর্ঘ্য, এখানে S2টা হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, S1টা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল। তেমনি করে আয়তনের বেলাতেও এরকম এক্সপ্রেশন এসেছিল, V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা ইন্টু টি। আর তরলের বেলাতেও এরকম এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম। তরলের বেলায় দেখো, তোমাদের খেয়াল থাকবে হয়তো ভি লিখেছিলাম না ভিটি লিখেছিলাম আমার মনে নেই, V0 1 প্লাস গামা অ্যাপারেন্ট বা গামা রিয়েল কিছু একটা ছিল ইন্টু টি। অর্থাৎ ফর্মটা দেখো প্রত্যেকটারই একই রকম। এটা হচ্ছে ফাইনাল, এটা ইনিশিয়াল মানে প্রাথমিক, 1 প্লাস একটা প্রসারণ গুণাঙ্ক ইন্টু এইটিটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রার পরিবর্তন, এই সেলসিয়াস স্কেলে। তাহলে আমরা যদি এই প্যাটার্নে, এই ঠিক একই নিয়মে যদি গ্যাসের বেলায় আমরা যদি ফর্মুলাগুলো মানে সূত্রগুলো যদি লিখতে চাই, তাহলে চার্লস ল লিখতে পারি। চার্লস ল, তাহলে ফর্মটা কীরকম আসবে না, ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস গামা পি ইন্টু টি, আর প্রেশার লতে আসবে পিটি ইকুয়াল টু P0 1 প্লাস গামা ভি ইন্টু টি। এবার একটা জিনিস বুঝতে হবে, এই গামা পি গামা ভি এখানের সঙ্গে স্যার মিলল না, তো মিলেছে সেটা আমরা বুঝতে পারছি না কি করে মিলেছে না। দেখো ভালো করে, এই জায়গাটা মুছে দিলাম, এই এক্সপ্রেশনটাকেই আমি আরেকবার রিরাইট করছি, V0 1 প্লাস 1/273 ইন্টু টি, আর এই এক্সপ্রেশনটাকে রিরাইট করছি P0 ইন্টু 1 প্লাস 1/273 ইন্টু টি। এই এবার দেখো, যদি এই এক্সপ্রেশনের সঙ্গে এই এক্সপ্রেশনটা মেলাও, দেখো এটাও ভিটি ইকুয়াল টু, এটাও ভিটি ইকুয়াল টু, এটাও এদিকে ইকুয়াল টু চিহ্নর পাশে V0, এখানেও তাই 1 প্লাস 1 প্লাস, এখানেও টি এখানেও টি। দ্য ডিফারেন্স ইজ অনলি এখানে 1/273 লেখা আছে, এখানে গামা পি লেখা আছে।
তাহলে চার্লস লয়ে এই 1/273 ফ্যাক্টরটা তাহলে আসলে কি? তাহলে আসলে হচ্ছে ইট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। বাংলা করলে কি দাঁড়ায়, যে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, কোনো গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং মজাটা হচ্ছে এই যে গামা, তো সাধারণত আয়তন প্রসারণ গুণাঙ্ক বোঝানোর জন্য গামা ব্যবহার করা হয়। এই গামার যে সাফিক্স যেটা ব্যবহার করেছি পি, এই পিটা হচ্ছে কিন্তু যেটা ধ্রুবক থাকবে, যে কোয়ান্টিটিটা ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, সেই কোয়ান্টিটিটাকে আমরা এখানে সাফিক্স হিসেবে লিখব। তাহলে এখানে সাফিক্স দেখো, তাই জন্য এখানে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কোনটা? চাপ, প্রেশার। তাই জন্য এর বেলায় গামা পি, এবং প্রেশার লয়ে এখানে ধ্রুবক রাশি হচ্ছে ভলিউম বা আয়তন, সেই জন্য এখানে গামা ভি। এবং প্রেশার লতেও আমরা দেখেছিলাম পি জিরো ইকুয়াল টু 1+1/273 ইন্টু টি। তোমরা বলতে পারো যে এই 1/273টা তাহলে স্যার গামা পি এর মান এবং গামা ভি এর মান দুটোই সমান। হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্টালি মেপে দেখেছি দুটোই 1/273 হয় অ্যাপ্রক্সিমেটলি। এক্সাক্ট মাপলে হয়তো, আসল কথা, প্রথম কথা হচ্ছে এগুলো রিয়েল গ্যাস নয়, আইডিয়াল গ্যাস, সরি ভুল বলছি, এই এক্সপ্রেশনগুলো রিয়েল গ্যাসের জন্য নয়, আইডিয়াল গ্যাসের জন্য, সেই জন্য খানিক তারতম্য হতে পারে। তাছাড়া মোটামুটি সেই যুগে যখন তৈরি করা হয়েছিল এটাই ছিল সেই ফ্যাক্টর। তবে ব্যাপার হচ্ছে সে যাই হোক না কেন, 1/273 হোক, এখন বর্তমানে আরও এটাকে ফাইন করে 273.15 লেখা হয়, সে যাই হোক না কেন, মোট কথা গামা পি আর গামা ভি এর ভ্যালুটা হচ্ছে সমান। গামা পি এর নাম দেব কি তাহলে? কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। বাংলায় কি দাঁড়ায়, যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক একই রকমভাবে এটা আর বলছি না, কোএফিসিয়েন্ট অফ প্রেশার এক্সপেনশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এই গামা ভিটা তাহলে লিখতে হবে কোএফিসিয়েন্ট অফ প্রেশার এক্সপেনশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। বাংলায় করলে দাঁড়ায় যে স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। এবার তোমায় যদি প্রশ্ন করে গামা পি আর গামা ভি সমান না অসমান, তুমি বলবে যে হ্যাঁ সমান, দেখতেই পাচ্ছি 1/273, এরও মান হচ্ছে 1/273, তাহলে দুজনের সমান। তা ব্যাপারটা হচ্ছে যে সমান এক্সপেরিমেন্টালি প্রুভড, কিন্তু যদি তোমাকে বলা হয় যে থিওরিটিক্যালি প্রমাণ করে দেখাও যে গামা পি আর গামা ভি সমান, সেইটা কিভাবে করব সেটা দেখবো আমরা। গামা পির গামা ভির যে এই ভ্যালুটা 1/273, এটা এক্সপেরিমেন্টালি অবটেন ভ্যালু। এটা কিন্তু কোনো অঙ্ক কষে পাওয়া যায় না যে 1/273 হবে, না 1/300 হবে, 1/300 হবে, না 1/1000 হবে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার সিগনিফিকেন্স কিন্তু এটা, ইট ইজ অনলি অবটেন্ড এক্সপেরিমেন্টালি। আচ্ছা বেশ, এইবার আমরা হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম এই প্রসঙ্গে, সেটা হচ্ছে আমরা এই কোএফিসিয়েন্টগুলো আগের দিন কঠিন পদার্থের প্রসারণ, তরলের প্রসারণ, এইগুলো যে পড়েছিলাম, তাইতে দেখেছিলাম এই কোএফিসিয়েন্টগুলোর ইউনিট বা একক কি ছিল না, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এরকম ছিল। গামা, কারণ তোমরা দেখেইছিলে, ধরা যাক একদম প্রথম যে রিলেশনটা L2 ইকুয়াল টু L1 1+α T, আমরা তো অ্যাকচুয়ালি এটাকে যদি এ তুলে দিই, মানে আলফা যদি ডেফিনেশন এখান থেকে লিখতে চাই, তাহলে L2 ইকুয়াল টু L1 প্লাস L1 আলফা টি। এইবার L1টা এদিকে বিয়োগ করে দিলাম, তাহলে L2 মাইনাস L1 ইকুয়াল টু L1 আলফা টি। তাহলে আলফা হচ্ছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি। এই এক্সপ্রেশনটা আমরা দেখেছিলাম, এবং এখান থেকে উপরেও নিউমারেটর বা লবেতেও লেন্থ আছে, হরেতেও মানে ডিনোমিনেটরেও লেন্থ আছে। তাহলে লেন্থের একক আর থাকবে না, কেবলমাত্র তাপমাত্রার একক থাকবে। এবং এর আমরা এ দেখেছিলাম, অর্থাৎ কি বলে, এর যে ইউনিট দেখেছিলাম আলফা, ইউনিট অফ আলফা, সেটা আমরা পেয়েছিলাম ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এইরকম। এবার
যেটা বলার সেটা হচ্ছে যে আলফার ইউনিটও যা ছিল, বিটার ইউনিটও তাই ছিল, গামার ইউনিটও তাই ছিল। একই রকম এক্সপ্রেশন গামার ইউনিটে, গামার ক্ষেত্রে গামা ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1 বাই ভি1 ইন্টু টি এরকম ছিল। তাহলে সেক্ষেত্রেও গামার ইউনিটও ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এরকম টাইপের ইউনিট তৈরি হয়েছিল। এছাড়াও দেখো নিজেরা জাস্টিফাই করতে পারবে কিভাবে। L2 হচ্ছে একটা দৈর্ঘ্য, L1 একটা দৈর্ঘ্য, তাহলে এদিকটা আমার সমীকরণের বাঁ দিকটা তার মানে কিছু দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে ইকুয়েশনের ডান দিকটাও কিছু পরিমাণ দৈর্ঘ্যকে বোঝাবে। তাহলে কিছু পরিমাণ দৈর্ঘ্যকে বোঝাবে, এখানে অলরেডি গুণ হয়ে আছে একটা দৈর্ঘ্য, মানে L1 এর সঙ্গে এই গোটা ফ্যাক্টরটা গুণ হয়ে আছে, তাহলে L1 এর এককও নিশ্চয়ই দৈর্ঘ্যের এককই হবে। তাহলে এই বাকিটাই 1 প্লাস আলফা টি, এটার তো কোনো ডাইমেনশন বা মাত্রা থাকতে পারে না, কারণ দৈর্ঘ্য বাঁদিকেও দৈর্ঘ্য ডান দিকেও দৈর্ঘ্য হয়ে গেছে। তাহলে দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে অন্য যার মাত্রাই গুণ করো না কেন সেই মাত্রাটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমি একমাত্র যদি এই জায়গাটা মাত্রাহীন হয় তবেই একমাত্র এই বাঁদিকের মাত্রা আর ডান দিকের মাত্রা সমান হবে। ক্লাস 9-এর একদম ফার্স্ট চ্যাপ্টার ডাইমেনশনাল অ্যানালিসিস যেটা, সেটা নিয়ে বলছি। আরও একটা জিনিস দিয়ে এখানে আমরা তাহলে এই 1 প্লাস আলফা টি ফ্যাক্টরটার কোনো মাত্রা নেই, কোনো ডাইমেনশন নেই, কোনো একক নেই। আরও একটা জায়গা থেকে আমরা এখানে বলতে পারি এই বিষয়টা, দেখো এই আলফা টি এই গুণফলটার সঙ্গে একটা নাম্বার যোগ হয়ে আছে। নাম্বার যখন কেবলমাত্র যেটা নাম্বার, তার তো কোনো একক হয় না, নাম্বারের তো জাস্ট ইট ইজ এ নাম্বার অনলি। তাহলে তোমরা অলরেডি এই কথাটা তোমাদের বারবার বলি যে তোমাকে 5টা গরুর সঙ্গে 3টে গরু যোগ করতে বললে তুমি যোগ করতে পারবে, 5 আর 3 8টা গরু বলবে। কিন্তু 5টা গরুর সঙ্গে 3টে ছাগল যদি যোগ করতে বলি তাহলে যোগ করা সম্ভব নয়। তাহলে যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের একই জাতীয় রাশি দরকার। তাহলে 1টা যদি ডাইমেনশনলেস হয়, এই নাম্বারটা বা মাত্রাহীন হয়, তাহলে আলফা টি এই গুণফলটাকেও মাত্রাহীন হতে হবে। তাহলে আলফা টি গুণফলটা যদি মাত্রাহীন হতে হয়, আবার এদিকে টিটা হচ্ছে তাপমাত্রা, বুঝতে পারছি, তাহলে তার তো মাত্রা আছে। তাহলে এই আলফাটার মাত্রা কি হলে তবে এই গুণফলটার মাত্রা থাকবে না? সুতরাং তাপমাত্রার মাত্রার ঠিক উল্টো মাত্রা বা রেসিপ্রোকাল হতে হবে এই আলফাটাকে। অর্থাৎ তাপমাত্রার যা মাত্রা, তাপমাত্রার মাত্রা যদি আমরা এসআই যে মাত্রার যে ডিনোমিনেশন, তাইতে এর মাত্রা কি হবে? কেলভিন হবে। তাহলে আলফার মাত্রা নিশ্চয়ই 1/কেলভিন বা 1/কে হতে হবে, তবেই দুটো মাত্রা কেটে কুটে গিয়ে ডাইমেনশনলেস বা মাত্রাহীন তৈরি হবে। তাহলে সুতরাং এই যে কোয়ান্টিটিগুলো, এই যে চার্লস ল বা প্রেশার ল, তোমাদের যখন চার্লস ল বা প্রেশার ল পড়িয়েছিলাম কোথাও কোনোদিন আমি প্রশ্ন করিনি বা আসেওনি সেই প্রশ্নটা আলোচনার মধ্যে। এই 1/273 এই কোয়ান্টিটিটা, এই যে সংখ্যাটা, এর মাত্রা কি বা এর ইউনিট কি, এর একক কি? দেখো এর এককও সেই কিন্তু ডিগ্রি সেলসিয়াসই হবে, কারণ এইখানে এই টি এর একক সেলসিয়াস। তাহলে 1/273 একক যদি 1/ডিগ্রি সেলসিয়াস হয় তবেই ডিগ্রি সেলসিয়াস কেটে গিয়ে এই টার্মটা মাত্রাহীন হয়ে দাঁড়াচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারলে যেটা বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কেউ যদি বুঝতে না পেরে থাকো আমায় বলো। স্যার আরেকবার বলুন জায়গাটা। কোন জায়গাটা বলো? কোন জায়গাটা আরেকবার বলবো? স্যার যে মাত্রাহীন যে জিনিসটা বললেন 1/273 ইন্টু টি, যেটা জায়গাটা বললেন। আমরা তো দেখতে পাচ্ছি যে এই আলফার একক বলো বা মাত্রা বলো, একক ধরেই হিসেব করি, আলফার একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স পেয়েছি 1/ডিগ্রি সেলসিয়াস। কেন পেয়েছি সেটা আমরা এখান থেকে জাস্টিফাই করলাম যে এই আলফা টি রাশিটা মাত্রাহীন হতে হবে। কেন না, এর সঙ্গে একটা সংখ্যা যোগ করে রেখেছি, তাহলে এই সংখ্যাটা তো কোনো মাত্রা নেই, তাহলে মাত্রাহীন সংখ্যার সঙ্গে মাত্রাহীন রাশি আমি যোগ করতে পারি, কারণ যোগ বা বিয়োগের ক্ষেত্রে একই জাতীয় মানে কোয়ান্টিটি না হলে আমরা তোমার যোগ করতে পারবো না। যে গরু এবং ছাগল যোগ করার উদাহরণটা দিলাম, তাহলে টি এর একক যদি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আলফার একক নিশ্চয়ই 1/ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক একই রকম স্টাইলে তো এই ইকুয়েশনগুলো লেখা।
তাহলে এই গামা পি বলো গামা ভি বলো এইগুলোর এককও নিশ্চয়ই এখানে যেহেতু টি গুণ আছে, এইটার একক যদি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে গামা পির একক নিশ্চয়ই 1/ডিগ্রি সেলসিয়াস হবে। এইটার একক যদি ডিগ্রি সেলসিয়াস হয় এইটার একক নিশ্চয়ই 1/ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এই এই গামা পি আসলে এই 1/273 এবং গামা ভি আসলে এই 1/273 এবং উভয়েরই একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা 1/ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ব্যাপার হচ্ছে যে আমি যদি কেবলমাত্র কোএফিসিয়েন্টের মান 1/273 1 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলে দিই, সেইটা দেখে তুমি বুঝতে পারবে না যে সেটা গামা পি জন্য দেওয়া হয়েছে না গামা ভি এর জন্য দেওয়া হয়েছে, বিকজ বোথ আর ম্যাগনিটিউড, বোথ আর সেম ইন ম্যাগনিটিউড অ্যান্ড বোথ হ্যাভ দ্য সেম ইউনিটস, সুতরাং বোঝা সম্ভব নয়। তা যাকে তা আমরা এক্সপেরিমেন্টালি ধরো 1/273 পাওয়া যায় যে গামা পি এবং গামা ভির ভ্যালুটা, সেটা আমরা জানি না। তোমাকে বলা হয়েছে যে তোমাকে প্রমাণ করতে হবে যে গামা পি আর গামা ভির ভ্যালু সমান। এটা কিন্তু বলে দিও না যে গামা পির মানও হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস আর গামা ভির ভ্যালু হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে দুজনের মান সমান, তাহলে দুজনের সমান, এরকম ভাবে কিন্তু বলা যাবে না। কিভাবে বলবো সেটা একটু দেখি। এই অংশটা কিন্তু তোমাদের বইতে পাবে না। এটা আমরা জাস্ট আমাদের রিয়েলাইজেশনটা যাতে ভালো হয়, বোঝাটা যাতে আরো ফার্ম হয়, সেই জন্য আমরা একটু শিখছি এটা। আমি একটা কন্টেনারে গ্যাস নিয়েছি, যে গ্যাসটা এরকম একদিকে একটা পিস্টন লাগানো আছে, যে পিস্টনটা ওঠানামা করতে পারে, তার ইনিশিয়াল ভলিউম হচ্ছে V0, প্রেসার হচ্ছে P0, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এইবার এটাকে আমি হিট দিলাম। কিরকম ভাবে হিট দিলাম না, ধরো এর তলায় একটা বুনসেন বার্নার বসিয়ে দিলাম, একে গরম করলো। এই গরম করার ফলে এই গ্যাসটা তো এক্সপ্যানশন হবে, আমি কিন্তু প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে হিট দিচ্ছি। মানে প্রেশারটা কনস্ট্যান্ট রাখতে গেলে কি করতে হবে, আমার এই পিস্টনটা যাতে ফ্রিলি উপরের দিকে এক্সপ্যান্ড করতে পারে তার ব্যবস্থা করতে হবে। তার মানে আমার এইটার ফলে কি হলো না, টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি পেল, টেম্পারেচার রাইজ করলো এই ঘটনাটা ঘটানোর ফলে। এবং ফাইনালি যে আয়তনটা দাঁড়ালো সেটা ধরা যাক ভিটি, প্রেশার তো বললাম অপরিবর্তিত রইল, আর টেম্পারেচার হলো টি ডিগ্রি সেলসিয়াস। টি ডিগ্রি লিখলাম, সেলসিয়াসটা লিখলাম না। তাহলে এইটা তার মানে কোন শর্তটা মেনে চলছে না, চার্লসের যে সূত্র সেইটা মেনে কিন্তু এই টেম্পারেচার রাইজটা হলো। আমরা চার্লসের সূত্র জানি না, আমরা এক্সপ্যানশন অফ গ্যাসেসের যে নর্মাল সিস্টেম সেই নর্মাল সিস্টেমটা ধরে আমরা কিন্তু এক্সপ্যান্ড করেছি। তাহলে এর জন্য আমরা একটা এক্সপ্রেশন লিখতেই পারি, সেটা কি হবে না, ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস গামা পি ইন্টু টি। পারি তো লিখতে, অসুবিধা নেই। তাহলে গামা পি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা পি। এই ভিটির সঙ্গে V0 যে রিলেশন সেটা এখান থেকে পেলাম। আর একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই গ্যাসের এনসেম্বলটাকেই আমরা ক্ল্যাম্প করে দিলাম, এটাকে পিস্টনটাকে ক্ল্যাম্প করে দিলাম দুদিক থেকে। ক্ল্যাম্প করে দেওয়ার ফলে কি হলো, পিস্টনটা আর ফ্রিলি মুভ করতে পারলো না। এইবার আমি একে হিট দিলাম, একে যদি এবার হিট দিই কি হবে, এরও সেই টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ করলো, টেম্পারেচার বাড়লো। তাহলে টেম্পারেচার বাড়ার ফলে ভলিউম দেখো যা ছিল তাই রইল, আমি এই পিস্টনটাকে আমি বাড়তে বা কমতে দিচ্ছি না। তাহলে এখানে তাহলে ভলিউম V0ই থাকবে,
কি বেড়ে যাবে না প্রেশার বেড়ে যাবে। প্রেশার বেড়ে গিয়ে ধরা যাক পিটি হলো, আমি টি ডিগ্রি সেলসিয়াসই বাড়িয়েছি, সেই চাপটাকে আমরা পিটি বলছি, আর এইটা টি ডিগ্রি, অর্থাৎ একই টেম্পারেচার রাইজ করেছি একটা কনস্ট্যান্ট প্রেশারে একটা কনস্ট্যান্ট ভলিউমে। তাহলে এর জন্যে যে এক্সপ্রেশনটা আসবে পিটি এবং পি জিরোর মধ্যে, সেটা ওই প্রেশার লয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পিটি ইকুয়াল টু পি জিরো ওয়ান প্লাস গামা, এটা হবে ভি ইন্টু টি। এই স্টেপটা অবধি কারোর সমস্যা আছে বুঝতে? কি করলাম, প্রথমে গ্যাসটাকে স্থির চাপে তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম, ফলে আয়তন বেড়ে ভিটি হলো, চাপ একই রইল। অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তনের মধ্যে সম্পর্ক একটু আগেই লিখেছিলাম, সেই সম্পর্কটাই আরেকবার লিখলাম। আর এর বেলায় পিস্টনটাকে মুভ করতে দেবো না বলে দুদিকে ক্ল্যাম্প করে আটকে দিয়েছি, দিয়ে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করেছি, এইখানে তলায় হিট দিচ্ছি। হিট দেওয়ার ফলে এর আয়তন একই রইল, ভি জিরো আয়তন তাই রইল, বাড়তে দিইনি বলে। কি বেড়ে গেল না চাপটা বেড়ে গেল। টি ডিগ্রি সেলসিয়াসের চাপটা আমি পিটি দিয়ে লিখছি, আর এইটা টি ডিগ্রি সেলসিয়াস তার উষ্ণতা হয়েছে। তাহলে অন্তিম চাপ আর প্রাথমিক চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, আমরা যদি এই দুটো পাত্রের অবস্থা একটুখানি পর্যবেক্ষণ করি, দুটোরই তাপমাত্রা সমান, এরও তাপমাত্রা টি ডিগ্রি, এরও তাপমাত্রা টি ডিগ্রি, তাই তো? হ্যাঁ স্যার, টি ডিগ্রি। এবং হ্যাঁ স্যার। একই গ্যাসকে তো আমি এই কাজকর্মগুলো করাচ্ছি, আমি তো নতুন করে কোনো গ্যাস ভরিয়েও নি, কোনো গ্যাস বারও করিনি, ঠিক? হ্যাঁ না? না হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। বয়েলের সূত্রের শর্তগুলো মানছে এটা। অর্থাৎ বয়েলের সূত্র কি বলছে, তাপমাত্রা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ the pressure is inversely proportional to the volume if temperature and the mass of the gas are kept constants. এই তো, আমরা টেম্পারেচার দুটোর ক্ষেত্রেই টি ডিগ্রি, তাহলে টেম্পারেচার দুটোর ক্ষেত্রেই সমান। এর মধ্যে যতটা গ্যাস আছে এর মধ্যে ঠিক ততটাই গ্যাস আছে, মাস অফ দ্য গ্যাসও সমান, আপত্তি নেই কিছু। তাহলে এই দুটো অবস্থায় তার মানে দে আর ওবেইং দ্য বয়েলস ল, মানে এদের বয়েলস ল ওবে করছে, মানে এদের প্রেশার ভলিউম, মানে আমরা বয়েলস ল এর ফর্ম কি পেয়েছিলাম, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি, এরকম এরকম টাইপের বয়েলস ল এর ফর্ম পেয়েছিলাম। তাহলে হ্যাঁ। এখানে প্রেশার ভলিউমের যে প্রোডাক্ট গুণফল, তার সঙ্গে এইখানে প্রেশার ভলিউমের গুণফল সমান হবে, হওয়া উচিত। হ্যাঁ না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ হওয়া উচিত। হ্যাঁ তাহলে ইট ওবেজ দ্য ক্রাইটেরিয়া ফর বয়েলস ল, এটা বয়েলস ল এর শর্ত মেনে চলছে। তাহলে কি দাঁড়ালো, তাহলে ভিটি পি জিরো, আর একটু উঁচুতে লিখি, ধরাতে পারবো না, তাহলে এখান এর ভিটি পি জিরো ইকুয়াল টু তাহলে ভি জিরো পিটি। এইবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। ভিটি ইকুয়াল টু তার মানে দিস, তাহলে ভি জিরো ওয়ান প্লাস গামা পি ইন্টু টি ইন্টু পি জিরো ইকুয়াল টু ভি জিরো যেমন আছে রইল, পিটি মানে হচ্ছে আবার এইটা পি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা ভি ইন্টু টি, তাহলে সেটা যদি বসিয়ে দিই পি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা ভি ইন্টু টি, তাহলে ভি জিরো ক্যান্সেল করলো, পি জিরো ক্যান্সেল করলো, শুধু রইল কি ওয়ান প্লাস গামা পি ইন্টু টি ইকুয়াল টু ওয়ান প্লাস গামা ভি ইন্টু টি। ওয়ান ওয়ান বিয়োগ হয়ে গেল, তাহলে বিয়োগ যদি হয়ে যায় তাহলে রইল গামা পি ইন্টু টি ইকুয়াল টু গামা ভি ইন্টু টি, টিটিও দুদিক থেকে কেটে গেল, তাহলে গামা পি ইকুয়াল টু গামা ভি। এটাই তো প্রমাণ করতে চাইছিলাম। অর্থাৎ আমরা 1/273 এই ভ্যালুটা আমাদের জানা যদি নাও থাকে, তাহলেও কিন্তু আমাদের অসুবিধা হবে না আমাদের এই জায়গাটা স্ট্যাবলিশ করতে যে গামা পি আর গামা ভি
সমান। গামা পি কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন এট কনস্ট্যান্ট প্রেশার। বারবার আমাদের ভুল হয়ে যায়, এখানে পি দেখছি মানে এটা প্রেশার কোএফিসিয়েন্ট না, এটা ভলিউম কোএফিসিয়েন্ট এট কনস্ট্যান্ট প্রেশার, আর এটা প্রেশার কোএফিসিয়েন্ট এট কনস্ট্যান্ট ভলিউম। অর্থাৎ যেটা কনস্ট্যান্ট থাকবে, যেটা ধ্রুবক থাকবে, যেটা অপরিবর্তিত থাকবে, সাফিক্স হিসেবে সেইটাকেই লেখা হয়। প্রশ্ন কিছু আছে? না স্যার। বেশ, আমরা এর কিছু তোমার থিওরি করলাম। এর থিওরির তোমাদের বইতে এর বাইরে বিশেষ কিছু নেই, মানে এর বাইরে বিশেষ কিছু অংশ নেই আর কি। তা এইটুকুই আছে। তা আমরা যে জায়গাটা এরপর একটুখানি করব আজকের ক্লাসে, সেটা হচ্ছে একটা দুটো প্রবলেম সলভ করার চেষ্টা করব, দেখি পারি কিনা। এক কাজ করো, যে আমি বলছি তোমাদের প্রবলেমগুলো একটু নোট করে নাও। প্রথমে ইংলিশে বলছি, তারপর বাংলায় বলছি। এ কপার বার is 2 meter long at 0 degree Celsius. A copper bar is 2 meter long at 0 degree Celsius. Full stop. একটি তামার দণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 মিটার লম্বা দাঁড়িয়ে। If its temperature be raised to 200 degrees Celsius, if its temperature be raised to 200 degrees Celsius, comma, its length becomes 200.68 centimeter. যদি এই দণ্ডটির তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয়, যদি এই দণ্ডটির তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয়, তবে তার দৈর্ঘ্য হয় 200.68 সেন্টিমিটার। ফুল স্টপ দিয়ে লেখো, হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ কপার? তামার স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি করলেই উত্তর বেরোবে। হয়তো এক্সপ্রেশনটা তোমাদের কাটাকুটি করতে একটু সমস্যা হতে পারে, তবে খুব সমস্যা হবে না। অর্থাৎ মুখে মানে ক্যালকুলেটর দরকার নেই, এমনি এমনি হয়ে যাবে। মাইনাস L1 বাই L1 ইন্টু টি। L2 মাইনাস L1 হচ্ছে 200.68 মাইনাস 200 বাই 200 ইন্টু 200, এই তো নাকি? না, এটা 200 নয়, L1টা কত ছিল? 2 মিটার, সরি, এটা সেন্টিমিটারে করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 200ই করে দিই, অসুবিধে কিছু নেই। তাহলে এটা 0.68 বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 200, 2 দুগুণে 4, দুটো শূন্য মানে 10 টু দি পাওয়ার 4, 68.68 মানে 68 বাই 100 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে 4 17 68। টেবিল বা নামটা মুখস্থ থাকলে ভালো হবে। তাহলে 70 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এইখানে কিন্তু ইউনিট লিখবে না, তারপরে একটা লাইন লিখে সেখানে ইউনিট লিখবে, কারণ এখানে আমরা কোথাও ইউনিট লিখছি না। না হলে তোমাকে প্রত্যেকটা লাইনই ইউনিট লিখে যেতে হবে। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তবে এখানে তুমি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স লিখলে। হঠাৎ করে কোনো ইউনিট নেই, হঠাৎ করে লাস্ট লাইনে ইউনিট, এটা যেন না হয়। কারোর বুঝতে সমস্যা আছে? স্যার এরকম টাইপের কোয়েশ্চেনেতে আমরা যখন ফর্মুলাটা ইউজ করব, কোন নোটেশনটার মানে কি সেটা কি লিখে দিতে হয়? একদম, সেটা বলা হয়নি আমার, সেটা লিখবেই। L2 মানে কি, L1 মানে কি, T মানে কি, আলফা মানে কি, এটা কিন্তু যতই কনভেনশন সিম্বলস অফ দ্যার ইউজুয়াল মিনিংস হোক, তাও কিন্তু লিখে দেবে যে
প্রথমে লিখবে প্রাথমিক দৈর্ঘ্য L1 সমান 200 সেন্টিমিটার, অন্তিম দৈর্ঘ্য L2 সমান 200.68 সেন্টিমিটার, উষ্ণতা বৃদ্ধি 200 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস সমান 200 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে লিখবার পর তাহলে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, if the density of a liquid at 0 degree Celsius, if the density of a liquid at 0 degree Celsius be 8.9 into 10 to the power 3 kg per meter cube, if the density of a liquid at 0 degree Celsius be 8.9 into 10 to the power 3 kg per meter cube, comma, what will be its density at 20 degree Celsius? What will be its density at 20 degree Celsius? বাংলায় লেখো, যদি কোনো তরলের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যদি কোনো তরলের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব 8.9 into 10 to the power 3 8.9 into 10 to the power 3 kg per meter cube হয়, তাহলে 20 ডিগ্রি স্যার সেলসিয়াস, আরেকবার বলবেন? বাংলায় না ইংরাজিতে? স্যার বাংলা। যদি কোনো তরলের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব 8.9 into 10 to the power 3 kg per meter cube হয়, তবে 20 ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলটির ঘনত্ব কত দেওয়া আছে। coefficient of real expansion of the liquid 5.1 into 10 to the power minus 5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অর্থাৎ তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 5.1 into 10 to the power minus 5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। coefficient of real expansion of the liquid দেওয়া আছে 5.1 into 10 to the power minus 5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। D0 ডেন্সিটি অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস করো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব ইকুয়াল টু 8.9 into 10 to the power 3 kg meter cube। এবার D20 তাহলে ডেন্সিটি অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস সেটা বার করতে বলেছে, আর দেওয়া আছে গামা রিয়েল হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন অফ লিকুইড, বাংলায় হচ্ছে তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। স্যার আমি একটা ভ্যালু পেয়েছি, সেটা ক্যালকুলেট কিভাবে করবো বুঝতে পারছি। বেশ দেখি, সেরকম হলে আমাকে মানে রাফ করতে হবে আর কি। বেশ দেখছি, এটা হচ্ছে কত দেওয়া আছে 5.1 into 10 to the power minus 5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এইটা তোমাদের অঙ্কে দেওয়া তথ্য। এইবার একটা জিনিস বলি, এখানে ডেন্সিটিটা বার করেছে, আমরা ডেন্সিটি দিয়ে কিছু শিখিনি তাই তো। তাহলে আমরা ডেন্সিটি ইকুয়াল টু, এটা তো জানতাম মাস বাই ভলিউম ক্লাস 9-এর বিদ্যে, কেন তার আগেও পড়েছি, ক্লাস 7-10-এও পড়েছি, অর্থাৎ ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব যদি ভর বাই আয়তন হয়, তাহলে আমরা এই ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেন্সিটি এইটা হবে। তাহলে আমাদের এইটা তো নিশ্চয়ই ভাবতে অসুবিধা নেই, V20 ইকুয়াল টু V01 প্লাস গামা আর ইন্টু টি, এই রিলেশনটা তো আমাদের জানা রিলেশন। এবার ধরা যাক V20 ইকুয়াল টু M ইন্টু M ইন্টু নয় M বাই D20, আর
জিরো ইকুয়াল টু এম বাই ডি জিরো, অর্থাৎ স্যার এখানে এমটা, হ্যাঁ বলো। আমি ক্যালকুলেট করে বার করলাম 8.89 ইন্টু 10⁻³ বেশ, অ্যাপ্রক্সিমেটলি, অবশ্যই। দেখি আগে কি আসে। এইবার এইখানে এমটা হচ্ছে যে কোনো পরিমাণ একটা তরলের ভর, তার মানে সেই ভরটা নিয়ে আমি কাজ করছি। এখানে লিখে দেবে এম হচ্ছে তরলের ভর। তাহলে আয়তন সমান যদি ভর বাই ঘনত্ব হয়, তাহলে ভর বাই ঘনত্ব 20°C উষ্ণতায় যা আয়তন, সেটা 20°C উষ্ণতায় ঘনত্ব দিয়ে যদি ভরটাকে ভাগ করি সেটাই পাবো। তাহলে এই যে দুটো রিলেশন, এই রিলেশনটা আমরা বসিয়ে দেব। বসিয়ে যদি দিই তাহলে এম বাই ডি 20 ইকুয়াল টু এম বাই ডি 0 ইন্টু 1 প্লাস গামা আর ইন্টু টি। তাহলে এম কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করে দাও। তাহলে ডি 0 ইকুয়াল টু ডি 20 ইন্টু 1 প্লাস গামা আর ইন্টু টি। তাহলে ডি 20টা বার করতে হবে আমাকে। তাহলে আমি ডান পাশটা মুছে দিলাম। তাহলে ডি 20 ইজ ইকুয়াল টু ডি 0 বাই 1 প্লাস গামা আর ইন্টু টি। এইবার এইগুলোতে ভ্যালুগুলো বসিয়ে দাও। বসিয়ে দিয়ে তারপর যা আসবে সেটা তো যদি এমনি ক্যালকুলেট করা সম্ভব হয় তাহলে করব, না হলে যদি রাফ করার দরকার হয়। গামা আর কোথায় গেল? 5.1 ইন্টু 10⁻⁻5 ইন্টু টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি মানে 20। এইটি করলে আমার ঘনত্ব বেরোবে কি এককে বেরোবে? কেজি মিটার পার মিটার কিউব, কেজি মিটার মিটার টু দি পাওয়ার -3। এইটা করে যা আসবে আমি করে দেখিনি, মোটামুটি একটা হিসেব করতে পারি। 8.9 ইন্টু 10⁻³ আর এদিকে হচ্ছে 1 প্লাস 5.1 কে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.2, আচ্ছা 5 গুণে 10, 102 ইন্টু 10⁻⁻5, 102 ইন্টু 10⁻⁻5 মানে হচ্ছে 10⁻⁻5টাকে আমরা এ করে দিতে পারি, ডেসিমেলে কনভার্ট করে দিতে পারি, তাহলে আমাদের তুলনামূলকভাবে সুবিধা হবে। 8.9 ইন্টু 10⁻³ বাই 1 প্লাস 10⁻⁻5 মানে 1 বাই 10⁻5, একের পিঠে 5টা শূন্য, তাহলে 0.00102। তাহলে এই জিনিসটা আসলে তার মানে এইটা, তার মানে 1.00102। এইবার এটাকে এমনি ক্যালকুলেশন করতে হয়তো অসুবিধা হবে তোমাদের। এটা 1 প্লাস এইটা করে কি হয় দেখো, ফাইনাল আনসার কত বেরিয়েছে। ক্যালকুলেটারই করো যদি অসুবিধা হয় এমনি। এইট 900 ডিভাইডেড বাই 1.00102, এটা করলে আমার দাঁড়াচ্ছে 8.890.9 ইন্টু 10, না তো 10⁻⁻⁴ লেখার জায়গা নেই এখানে, পয়েন্টার দেবো না, তাহলে কেজি পার মিটার কিউব বা 10⁻³ ফ্যাক্টরে নিয়ে যেতে গেলে
8.8909 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ডেসিমাল প্লেসটা এদিক ওদিক করলাম আর কি, ছোট হয়ে গেল একটু লেখাটা। তাহলে এই হচ্ছে প্রসেস। এটা দেখালাম কেন না, ডেনসিটির কোনো রিলেশন তোমাদের ছিল না। ডেনসিটি যদি দেওয়া হয় তাহলে সবাই অবাক হয়ে যাবে, সেই জন্য দেখিয়ে দিলাম যে কিভাবে করব। বেশ, তাহলে আজকের মতো লিভ করো।